সুপ্রভাত আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্ররা। আমি তোমাদের বিদ্যালয়ের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের SKR স্যার। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, বাড়িতে থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকে আমি তোমাদেরই পাঠ্য একটি খুব সুন্দর সহজ একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। তবে গল্পটি সুন্দর এবং সহজ গল্প, পড়ে বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই গল্পটি সহজ হয়েও একটা সুন্দর বার্তা দেয়। আসলে আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই গল্পের যে প্রধান বিষয়, সেই বিষয়টার সঙ্গে আমরা সবাই কম বেশি জড়িত। সেই বিষয়টা হচ্ছে বন্ধুত্ব। কারণ বন্ধু ছাড়া আমরা বোধহয় কেউ থাকতে পারি না। কারণ প্রত্যেক মানুষের জীবনেই একজন বন্ধু কিন্তু থাকে। একজন বন্ধু দরকার ভালোভাবে বাঁচতে গেলে। আজকে আমরা যে গল্পটা পড়ব, সেই গল্পে এরকম একটা প্রগাঢ় বন্ধু প্রীতির বিষয় আমরা ফুটে উঠতে দেখব। কি বললাম? প্রগাঢ় বন্ধু প্রীতি, প্রগাঢ় বন্ধু প্রীতি আমরা ফুটে উঠতে দেখব গল্পে। তবে শুধু এই বন্ধু প্রীতি নয়, এই প্রগাঢ় বন্ধু প্রীতিকেও ছাপিয়ে গেছে এক পরিশুদ্ধ মানবিক বোধ। কি বললাম? প্রগাঢ় যে বন্ধু প্রীতি, বন্ধুর প্রতি যে প্রীতি, ভালোবাসা, সেই ভালোবাসাকেও যেন ছাপিয়ে গেছে একটা পরিশুদ্ধ মানবিক বোধ। এই গল্পে আছে, যে গল্পটা আজ আমি পড়াবো। আর একটা বিষয় এই গল্পে আছে, সেটা হচ্ছে বন্ধুত্ব ধর্মের প্রাচীরকে কিভাবে গুঁড়িয়ে দিয়েছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বন্ধুত্ব কিভাবে ধর্মের প্রাচীরকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে হৃদয়ের জয়কে বড় করে তোলে, তাও আমরা পাবো এই গল্পে। কি বললাম না? বন্ধুত্ব কিভাবে ধর্মের প্রাচীরকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে হৃদয়ের জয়কে বড় করে তুলতে পারে, সে কথাও পাবো এই গল্পে। আসলে এই গল্পটি মধ্যে দিয়ে গল্পকার একটা বিষয় দেখাতে চাইছেন, সেটা হচ্ছে একটা বন্ধুর অনুভব এবং একটা বন্ধুর হৃদয়ের পবিত্র অভিব্যক্তি। একটা বন্ধুর হৃদয়ের, একটা পবিত্র হৃদয়ের অভিব্যক্তি আমরা দেখতে পাব আজকের আমাদের আলোচ্য গল্পে। তবে বলার বিষয়, গল্পটি যিনি রচনাকার, তিনি কিন্তু আমাদের বাংলা ভাষায় গল্পটি রচনা করেননি। তিনি হচ্ছেন, যিনি গল্পকার, তিনি হচ্ছেন গুজরাটি ভাষার একজন প্রসিদ্ধ লেখক। এই গল্পটাকে এই গুজরাটি ভাষা থেকে তর্জমা করা হয়েছে। তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। কে করেছেন? না, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন গল্পের দিকে যেতে চাইছি। সেটা হচ্ছে গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক। কেন প্রসিদ্ধ লেখক পরে বুঝতে পারবে, কারণ তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছেন
এবং রঞ্জিত রাম সুবর্ণ যে চন্দ্র সেটাও পেয়েছেন। সে বিখ্যাত গুজরাটি সাহিত্যের যে লেখকের কথা আমরা জানবো বা পড়ব, সেটা হচ্ছে, সেই লেখকের নাম হচ্ছে পান্নালাল প্যাটেল। লেখকের নাম পান্নালাল প্যাটেল। ইনি হচ্ছেন গুজরাটি ভাষার একজন প্রসিদ্ধ লেখক। আমরা তো গুজরাটি ভাষায় সাহিত্যটা পড়বো না, আমরা পড়বো বাংলা ভাষায়। এই সাহিত্যটাকে গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষাতে যিনি রূপান্তর করেছেন বা তর্জমা করেছেন, তিনি হচ্ছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তাহলে আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দুই বন্ধুর প্রগাঢ় বন্ধু প্রীতির গল্প, দুই বন্ধুর, দুটো ধর্মের দুই বন্ধুর একটা বন্ধু প্রীতির কথা, যেখানে তারা বন্ধুত্ব দিয়ে ধর্মের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং বড় করে দেখিয়েছে হৃদয়কে, হৃদয়ের জয়কে বড় করে দেখিয়েছে, এবং যেখানে ফুটে উঠেছে একটা পরিশুদ্ধ মানবিক বোধ। আজকের আমাদের আলোচ্য গল্প হচ্ছে অদল বদল। অদল বদল কার লেখা? না, গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেল। আমি প্রথমেই তোমাদের যেটা করব সেটা হচ্ছে যে একটু লেখক পরিচিতি তোমাদের কাছে উপস্থাপন করি। লেখক পরিচিতির জন্য আমি তোমাদের যে পাঠ্য বই, সেই বইটাকেই আমি ধরে নিচ্ছি। একটু তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই বইটিকে একটু ফলো করার চেষ্টা করবে। পান্নালাল প্যাটেল, একটা বলার বিষয়, এই পান্নালাল প্যাটেলের পুরো নাম হচ্ছে পান্নালাল নানালাল প্যাটেল। পান্নালাল নানালাল প্যাটেল গুজরাটি ভাষার প্রসিদ্ধ সাহিত্যিক। দেখো কি নাম, পান্নালাল প্যাটেল। পুরো নাম তো বললাম, পান্নালাল নানালাল প্যাটেল। জন্ম হচ্ছে 1912, মৃত্যু হচ্ছে 1989। জন্ম 1912, মৃত্যু 1989। গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেল রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে। তাহলে সাধারণ মানুষ এবং গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংস্কৃতি বিষয়ে তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতীয় সংস্কৃতির বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ হচ্ছে সাচা সম্মান, জিন্দেগি কা খেল, লাখ 84, সুখ দুঃখনান সাথী, কহি দেশি কহি পরদেশি, আসমানি নজর প্রভৃতি। নামগুলো একটু মনে রাখলে হলো। সাহিত্য কীর্তির জন্য তিনি 1950 খ্রিস্টাব্দে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্র এবং 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি লেখক পরিচিতি একটু জানলাম। তো পান্নালাল নানালাল যে প্যাটেলের লেখা আমরা গল্পটি পড়ব, অদল বদল। এই অদল বদল গল্পতে যাওয়ার আগে আমরা গল্পটির একটু উৎসটা একটু দেখে নিই। না কি সেই উৎস? এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, এই গল্পটি
ন্যাশনাল বুক ট্রাস্ট এনবিটি, ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত গ্রন্থ সেরা 13 থেকে এই অদল বদল গল্পটি নেওয়া হয়েছে। কি বললাম? ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত সেরা 13 থেকে এই অদল বদল গল্পটি নেওয়া হয়েছে। একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে এই যে অদল বদল তো আমরা সবাই জানি। অদল বদল মানে কি না, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অদল বদল বলতে কি বোঝানো হয়, তোমরা নিশ্চয়ই জানো। অদল বদল বলতে সাধারণভাবে যেটা বোঝানো হয় যে দুটো জিনিসের পারস্পরিক স্থান পরিবর্তনের নাম হচ্ছে অদল বদল। দুটো জিনিসের পারস্পরিক স্থান পরিবর্তনের নাম হচ্ছে অদল বদল। আমরা এই গল্পে দুটি প্রধান চরিত্র পাব। চরিত্র দুটো হচ্ছে, একটা হচ্ছে অমৃত, একটা ছেলে, আর একটা ছেলে হচ্ছে না ইসাব। অমৃত আর ইসাব। তা এই অমৃত হচ্ছে হিন্দু ধর্মের ছেলে, আর ইসাব হচ্ছে মুসলিম ধর্মের ছেলে। এদের দুজনের বন্ধুত্বের কথা আমরা জানবো, তাদের বন্ধু প্রীতি এবং যে মানবিক বোধ বললাম সেগুলো জানবো। তো এই অদল বদল এখানে কি হয়েছে না, অদল বদল হয়েছে তাদের জামাটা। একই জামা দুজনের, সাধারণভাবে বললে একই জামা, একটা পরিস্থিতি এসেছে, সেটা আমি যখন গল্পটা পড়াবো তখন দেখতে পাবে। সেই পরিস্থিতির জন্যে একে অপরে জামাটা বদলেছে। কেন বদলেছে না, একজনের জামা ছিঁড়ে গেছে, একজনের ছেঁড়েনি। কিন্তু একজনকে বাড়িতে জামা ছেঁড়া সত্ত্বেও যদি মারা হয়, তাকে থামাবার যদি বাবা মারে, তাহলে তাকে থামাবার জন্য মা আছে। কিন্তু আরেকজন চরিত্র, এই দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধু যাকে, যে ছেঁড়া জামা পরে গেলে যদি তাকে বাড়িতে তার কোনো কাছের মানুষ, প্রিয়জন মারে, তাকে থামাবার কেউ নেই। এরকম দুটো চরিত্র। তা যার থামাবার কেউ নেই, তাকে, যার থামাবার আছে, অর্থাৎ খুলেই একটু বলছি, অমৃত, যাকে থামাবার জন্যে, মানে যদি সেই ছেঁড়া জামা পরে বাড়ি যায়, তাকে যদি তার বাবা মারতে আসে, তাকে তার থামাবার জন্য তার মা আছে। কিন্তু ইসাব, যার মা নেই এবং আর কেউ নেই, সেই ইসাব যদি ছেঁড়া জামা পরে যায়, আসলে ইসাবেরই জামাটা ছিঁড়েছিল, তো সেই ইসাবকে থামাবার মতো কেউ নেই। মানে ইসাবকে মারতে যদি কেউ আসে, তার বাবা যদি মারতে আসে, তাকে থামাবার মতো তার মা নেই। ফলে অমৃত কি করেছে, যেহেতু তাকে মারার হাত থেকে বাঁচানোর জন্য তার মা আছে, আমার মা আছে, এই শব্দটা এখানে আছে দেখবে, তো সেই জন্যে সে জামাটা ওই ছিঁড়ে যার গেছে ইসাবকে দিয়েছে, বা তুই এটা পর, বদলে নে, কারণ তোকে থামাবার, তোকে যদি কেউ মারতে আসে, তাকে, তোর বাবাকে থামাবার কেউ নেই, কিন্তু আমাকে রক্ষা করার মতো মা আছে। এই যে একটা মানবিক বোধ এখানে আমরা দেখলাম, একটা পরিশুদ্ধ মানবিক বোধ, হ্যাঁ, যেটা প্রগাঢ় বন্ধু প্রীতিকেও ছাপিয়ে গেছে এবং একটা যেন ধর্মের প্রাচীরকেও ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা সরাসরি এবার চলে আসছি গল্পটায়। গল্পটা খুব সহজ, আমি একটু দ্রুত পড়বো, কারণ গল্পটা বুঝতে কিছু অসুবিধা হয় না। একটু দ্রুত পড়বো, তোমরা একটু জাস্ট খেয়াল করবে, আর আমি অল্প অল্প করে ব্যাখ্যা করে দিয়ে যাবো, আর প্রশ্নগুলো কিন্তু বলে দিয়ে যাব, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে নাকি। দেখো, অদল বদল, পান্নালাল প্যাটেল। হোলির দিনের পরন্ত বিকেল,
তাহলে দেখতে পেলাম যে হোলির দিনের পড়ন্ত বিকেলের কথা আমরা এখানে জানতে পারছি। পড়ন্ত শব্দের অর্থ নিশ্চয়ই জানো। হোলির দিন মানে বসন্ত উৎসব বা দোলযাত্রা, আর পড়ন্ত বিকেল মানে হচ্ছে শেষ হয়ে আসছে এমন বিকেল। ঠিক আছে, বিকেলের একদম বিকেলের শেষ ভাগ। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। তাহলে গ্রামের ছেলেরা কি করছে না, হোলির দিনের তো বিকাল বেলা, সেই সময় কি হচ্ছে না, ধুলো ছোড়াছুড়ি করে বাচ্চা ছেলে সবাই একদল ছেলে তারা ধুলো ছোড়াছুড়ি করে নিজেদের মধ্যে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। দুটো চরিত্র পেলাম, একটা হচ্ছে অমৃত, একটা হচ্ছে ইসাব। দুই বন্ধু হাত ধরাধরি করে কি ওদের কাছে এলো। কাদের কাছে? না, যে ছেলেগুলো ওই ধুলো ছোড়াছুড়ি খেলছিল নিম গাছের তলায়। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। তাহলে অমৃত এবং ইসাবের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম। দুজনের জামাটা কিন্তু একই রকম। কেন একরকম সেটা আমরা পরে জানতে পারবো। অমৃত এবং ইসাব যে জামাটা পরে এসেছে, দুজনের জামাটার রং মাপ এবং কাপড় একই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাহলে দেখো, দুজন বন্ধু একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। তাহলে অমৃত আর ইসাবদের বাড়িটাও দুজনদের রাস্তার মোড়ের মুখোমুখি বাড়ি। দুজনের বাবাই পেশায় চাষি। তাহলে কত মিল আছে না, অমৃতের বাবাও চাষ করে আর ইসাবের বাবাও চাষ করে, দুজনেই চাষি। জমিও প্রায় সমান সমান। তাহলে দেখো, জমিও সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার দিতে হয়। মানে ছোটখাটো যদি বিপদ আসে, টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সুদে কিন্তু টাকা ধার দিতে হয়। সুদ নিশ্চয়ই জানো তোমরা, গৃহীত ঋণের পরিমাণের উপর যে মূল্য নেওয়া হয়, গৃহীত ঋণের পরিমাণের উপর যে মূল্য নেওয়া হয় সেটা সুদ। তা দুজনকেই কিন্তু সুদে টাকা নিতে হয়। কাকে কাকে? অমৃতের বাবাকেও ইসাবের বাবা, দুজনেরই সমান সমান জমি, দুজনকেই চাষ করতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, সব একরকম। ছেলেটা নিশ্চয়ই দেখতে পেলে সব এক, তাই তো? একই ক্লাস, একই স্কুল, বাড়ির কাছে, বাড়ি মুখোমুখি, বাবা চাষি, দুজনকেই বিপদ আপদে টাকা ধার নিতে হয়, সমান, সবই সমান। কিন্তু শুধু তফাৎ এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তফাৎটা দেখো, তফাৎ হচ্ছে অমৃতের বাবা মা আছে, তার 3 ভাই আছে, কিন্তু ইসাবের আছে শুধুমাত্র তার বাবা। ঠিক আছে, দুই বন্ধুতে মিলে সানবাঁধানো ফুটপাতে এসে বসেছে অমৃত আর ইসাব। ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি কর, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। তাহলে বাচ্চা ছেলের মন, সে এসে বলেছে যে তোদের জামাটাও এক, তোরা তো দুজন খুব ভালো বন্ধু, একই রঙের জামা পরে এসেছিস, তো তা তোরা দুজন কুস্তি কর, দেখি যে তোরা দুজন শক্তিতেও কি সমান সমান, তোদের তো সবই কি সমান, যে জামা পরে এসেছিস সেটার রং মাপ সবই তো সমান, এবং তোমরা দুজনে খুব ভালো বন্ধু। আচ্ছা, তোরা দুজনে কি শক্তিতেও সমান সমান? তাহলে একটু কুস্তি কর, কুস্তি হলেই প্রমাণ হবে, এবং দেখি কে একজন বড় পালোয়ান, হ্যাঁ, না একজন বেশি কুস্তিগির বা শক্তিশালী। কুস্তি মানে হচ্ছে মল্লযুদ্ধ, হাতে হাতে নিয়ে যুদ্ধ। কি হলো? আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। এটা হয় যখন পাড়ার ছেলেরা নিজেদের মধ্যে লড়াই করে। কিছু ছেলে থাকে যারা মজা দেখে, অপরে লড়লে নিজেদের মজা হয়। এখানে এদের একটি খেলা, যে এরা খেলেও আমরা মজা দেখবো, এরা লড়ে যাক, আমরা মজা দেখবো। তাই হয়েছে, কি হচ্ছে না, আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে, তোরা দুজন মল্লযুদ্ধ কর। অমৃত ইসাবকে বলছে। ইসাব অমৃতের দিকে তাকালো। ইসাব কিন্তু তখন অমৃতের দিকে তাকালো। কেন তাকালো? যে যা বাবা, এরকম একটা হোলির দিনের বিকালবেলা এলাম, এরা কি না বলছে কুস্তি করতে, তাকিয়েছে।
অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, তাই তো? তার মানে মা আমাকে কি করবে না, পেটাবে বা মারবে, কারণ আমি কুস্তি করতে পারবো না, অমৃত বলে দিল। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, এটা একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা, অমৃতের এত জোর দিয়ে বলার কারণ ছিল, প্রসঙ্গ ব্যাখ্যা করো। অমৃত কেন এত দৃঢ়ভাবে বললো, দৃঢ় স্বরে মানে জোর গলায় কেন বললো যে না, তাহলে মা আমাকে ঠেঙাবে? না, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। তাহলে এই যে একই কালারের জামা, একই রঙের জামা, একই মাপের জামা যে পরেছে আজকে অমৃত, সেটা পাওয়ার পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা জানবো এক্ষুনি। সে কি কাণ্ডটা না করেছে সেটা তো বাবা মা জানে, কারণ সে ছেলে মেয়েদের যত দৌরাত্মি, যত দুরন্তপনা কার ওপর, মা বাবার ওপর, ফলে মা জানে যে কি পরিমাণ কাণ্ডটা ঘটিয়েছে জামাটা পেতে অমৃত। ফলে জামা যদি ধুলো হয় বা ময়লা হয়, যে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, মানে মার পড়বেই। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, তাহলে অমৃত এই জামাটা পাবার জন্য তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুল যাবে না। তাহলে কি হয়েছে না, অমৃত বলে দিয়েছে যে ঠিক হিসাবের মতো যদি জামা ওকে কিনে দেওয়া না হয় তাহলে ও স্কুল যাবে না। এখানে ফতোয়া শব্দের অর্থ হচ্ছে, ফতোয়া হচ্ছে যে ইসলামী শাস্ত্র অনুযায়ী রায়, ইসলামী শাস্ত্র অনুযায়ী রায়, নির্দেশ বা আদেশ, এটাকে বলা হয় ফতোয়া। তাকে সেই এখানে একটু গল্পকার লিখেছেন এটা আর কি, সে ফতোয়া কি জারি করে দিয়েছে, নির্দেশ কি আদেশ করে দিয়েছে, না যদি না হিসাবের মতো জামা আসে তাহলে আমি কিন্তু স্কুল যাচ্ছি না। মা ওকে অনেক বুঝিয়েছিল, কি বুঝিয়েছিল, যে হিসাবের খেতে কাজ করতে গিয়ে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, তাই তো হিসাবের জামাটা কিনে দেওয়ার কারণ আছে, কারণ হিসাব খেতে কাজ করতে গিয়েছিল, হয়তো জমিতে কাজ করতে গিয়েছিল, সেখানে গিয়ে ওর জামাটা ছিঁড়ে গেছে, কিন্তু তোরটা তো এখন নতুনই আছে, হিসাবকে কিনে দেওয়া হয়েছে ওই জন্যে, কিন্তু তোরটা তো নতুন আছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটু ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়, তাহলে অল্প যেটা ছেঁড়া ছিল সেটাতে আঙুল ঢুকিয়ে আরো বেশি ছিঁড়ে দিল অমৃত। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস। দেখো মা বুদ্ধি দিয়েছে যে হিসাবের বাবা তাকে জামা কিনে দেওয়ার আগে প্রচুর মেরেছিল, প্রচুর পিটিয়েছিল, তুই কি সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, অমৃত মার খেতেও রাজি। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে, আমাকে মারো, বেঁধে রাখো, যাই করো, আমাকে কিন্তু হিসাবের মতো একটা জামা আমাকে জোগাড় করে দিতেই হবে, অমৃত বলেছে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলবে। ঠিক আছে, মা নিজের দায়িত্ব অমৃতকে দিয়ে কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, অমৃতের বাবাকে, তোর বাবাকে গিয়ে বল। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, অমৃত নিজে গিয়ে বললে যতটা না কাজ হবে, অমৃতের মা যদি গিয়ে বলে এর বেশি কাজ হবে। তাহলে মা না বললে বাবা রাজি হবে না, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় অমৃত। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। দেখলে আর হচ্ছে না, অমৃতকে কিছুতেই মানানো যাচ্ছে না, অমৃত নেবেই। তাই অমৃতকে এই যে অমৃত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে স্কুল যাচ্ছে না, দেরি করে বাড়ি ফিরছেই না, ফলে মা বাবাকে রাজি করালো যে অমৃতকে একটা জামা কিনে দেওয়া হোক।
এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। এরপর ইসাবের বাবা ইসাবের বাবার গোয়াল ঘর থেকে, কারণ ইসাবদের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল কে না অমৃত, সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হলো। সুন্দর সাজগোজ করে বাড়ি, এবার আবার সেই গল্পের গতিতে ফিরছি। এটা এতক্ষণ ঘটনাটা বলা হলো, দুজনের জামা কেন এক, ইসাবের জামা আর অমৃতের জামা কেন এক এটা বলা হলো। ইসাব প্রথমে কিনেছিল যে জামা, সেই জামা দেখে সেই একই রকম জামা পরার আগ্রহ প্রকাশ করেছে অমৃত, এবং সেই জন্য দুজনের একই রকমের জামা। কেন কিভাবে পেল নিশ্চয়ই দেখতে পেয়েছ। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। সত্যি দুজনে সাজগোজ করে বেরিয়েছে, নতুন জামা আজকে পড়েছে, ফলে চাইছে না যাতে এটা নোংরা হয়। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, মানে একেবারেই রাজি না, একেবারেই অনিচ্ছুক। ঠিক আছে, কারণ ইসাব তার খুব ভালো বন্ধু, তার সঙ্গে সে একেবারেই কুস্তি লড়তে রাজি নয়। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। ওই ছেলেদের যে দঙ্গল অর্থাৎ দল, আর ইতস্তত মানে হচ্ছে বলছি। তারপর কি হলো দেখো, ছেলে ছোকরার দল থেকে একজন এসে অমৃতের গলা জড়িয়ে ধরে তাকে বললো, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। তাহলে কে গলা জড়িয়ে ধরে কুস্তি লড়তে চেয়েছিল না? কালিয়া। অমৃত বাঁধন কেটে বেরোবার চেষ্টা করছে যে আমি কুস্তি লড়তে চাইছি না, আমাকে ছেড়ে দে বলে দিয়েছে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তাকে? অমৃতকে। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। তাহলে যেটা ছেলের দলে হয়, ছেলের দলে যখন যেটা হয় যে কিছু ছেলে নিজেদের মধ্যে মারপিট করছে আর কিছু ছেলে খুব মজা হয়। তো ছেলেরা আনন্দে চেঁচিয়ে উঠেছে যে যেহেতু কালিয়া ছুঁড়ে ফেলে দিয়েছে অমৃতকে, যে কালিয়া জিতেছে, অমৃত হেরেছে, কি মজা কি মজা। এবার কিন্তু কি হলো, বন্ধু কিন্তু ইসাব, সেও ছেড়ে দেবে না। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল। ইতস্তত মানে হচ্ছে মানে দোনামোনা করা আর কি, মানে ভালো করে বললে যেটা বোঝানো হয় যেটা কুণ্ঠাবোধ করা, হ্যাঁ, মানে লড়তে রাজি নয়, এরকম একটা ব্যাপার। কে করতে চাইছে না, কে কুস্তি লড়তে চাইছে না ইসাবের সঙ্গে? যে কালিয়া, যে এতক্ষণ অমৃতের সঙ্গে অত্যন্ত বীরের মতো লড়ছিল। কি হলো তারপর দেখো, কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। ইসাব এমন ল্যাং মারলো যে কি হলো না, পড়ে গেল। কে? কালিয়া পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করা হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। এতক্ষণ ছেলেদের তামাশা চলছিল, খেলা চলছিল, কিন্তু এবার এই যে কাঁদতে শুরু করেছে কালিয়া, ফলে এবার ব্যাপারটা ঘোরালো হয়েছে। কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে দিকে পারে পালিয়ে গেল। তাই তো ছেলেরা, যে ছেলেগুলো এতক্ষণ আনন্দ করছিল মারপিট নিয়ে, তারা ভাবলো যে এই সময় যদি কালিয়ার বাবা মা এসে যায় তাহলে সবাইকে মারবে, কারণ কালিয়া কাঁদছে। ফলে যে যেদিকে পারে পালিয়ে গেল। তারপর কি হলো দেখো, অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো। রণভূমি মানে বুঝতে পারছো, যুদ্ধক্ষেত্র। মানে এখানে যুদ্ধক্ষেত্র বলতে তাদের যেখানে ওই যে কুস্তি হচ্ছিল, তা অমৃত ইসাব রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে
ইসাবের জামার পকেটটা 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। দেখো, এবার এই জায়গা থেকে গল্পটা শুরু হচ্ছে একটা অন্যভাবে। কি না, এই যে কুস্তি লড়তে গিয়ে ইসাবের কি হয়েছে না, 6 ইঞ্চি পরিমাণ জায়গা ছিঁড়ে গেছে ইসাবের জামা। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কেন কাঠ হলো, এটা একটা ভালো প্রশ্ন, দাগ দিয়ে রাখবে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কেন না, জামাটা ছিঁড়ে গেছে। জামাটা আজকে নতুন জামা, তাই তো? জামাটা পাওয়ার জন্যেও কিন্তু ইসাবের বাবাকেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে, সেটা জানবো আমরা। ওরা জামা কতটা ছিঁড়ে যে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ইসাব তো একে জামা ছিঁড়ে গেছে, দেখছে কতটা জামা ছিঁড়েছে। সেই সময় আবার ইসাবের বাবা ইসাবকে ডাকছে। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে যাবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র চামড়া তুলে নেবে, তাই তো? যে ওর ছেঁড়া শার্ট দেখা মাত্র চামড়া একেবারে তুলে নেবে ইসাবের বাবা। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। তাহলে কেন রাগ হবে না, সুদখোরের কাছ থেকে। সুদখোর মানে হচ্ছে সুদ গ্রহণপূর্বক ঋণদানকারী। সুদ গ্রহণপূর্বক ঋণদানকারী একজন ব্যক্তির কাছ থেকে সুদে টাকা নিয়ে এসে কাপড় কিনে সেলাই করে যাকে দেওয়া হয়েছে তাকে জামাটা। ফলে এই জামা যদি আজকেই সে ছিঁড়ে বাড়ি যায় তাহলে তো মার পড়বেই। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ইসাব কোথায়? তাই তো, কে কাঁদছে, ইসাব কোথায়? ইসাবের বাবা চেঁচাচ্ছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এবার দেখো, অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওই ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমার পর। এই জায়গা থেকে দেখো বন্ধু প্রীতিটা আমরা এই জায়গা থেকে দেখতে পাবো। হ্যাঁ, যেটা অদল বদল গল্প পড়তে গিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বারবার। এই বন্ধু প্রীতি, এই মানবিক বোধটা একটা পরিশুদ্ধ মানবিক বোধ। এখানে একটুও খাদ নেই এই মানবিক বোধে। তা কি না, একটা দুজনের বাড়ির মাঝখানে গেল, দুই বাড়ির মাঝখানে গেল, ওদের যে দু বাড়ি, সেই দু বাড়ির মাঝখানে কি করছে, যে অমৃত বলল, তুই তাড়াতাড়ি দুজনে মানে জামা খুলছে এবং বলছে, তুই আমার জামাটা পর এবং তোর জামাটা আমায় দে। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? তাই তো, তোর তুই নয় আমাকে দিচ্ছিস, আমি না তোরটা পড়ি, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পড়বো। তাই তো, তুই আমারটা তো, তুই আমাকে জামা খুলতে বলছিস, আমারটা পড়তে বলছিস। ইসাব বলছে, তুই কি পড়বি? অমৃত বললো, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে, আমি তোরটাই পড়বো। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধে কি হবে, তোকে তো তোর বাবা পিটবে। ইসাব বলেই দিল যে, আচ্ছা এই যে আমরা তুমি জামা অদল বদল করছি, তো লাভ কি? আমি যদি ছেঁড়া জামা পরে যাই, আমার বাবা আমাকে মারবে। আর তুই যে বদলে নিচ্ছিস, তোকেও তো তোর বাবা মারবে। তুই যদি ছেঁড়া জামা পরে ঘরে যাস, তাই তো? কারণ দুটো জামা কে কাঠটা পরে এসেছে বোঝা যাবে না, কারণ বলেই দেওয়া হয়েছে দুটো জামা মাপে রঙে একই রকম। ফলে কি হলো না, এটা সুবিধাটা কি হবে? সুবিধা তো কিছু হবে না। তারপর অমৃত কি বলল দেখো, অমৃত বলল, নিশ্চয়ই ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এই যে কথাটা গল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা, এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে। আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এই যে জায়গাটায় দেখো, এই জায়গাটায় প্রগাঢ় বন্ধু প্রীতিকে ছাপিয়ে যাচ্ছে একটা পরিশুদ্ধ মানবিক বোধ। আমি যদি বাড়িতে গিয়ে মার খাই, অমৃত বলছে, আমাকে বাঁচানোর জন্যে, আমাকে যখন আমার বাবা মারবে, আমাকে বাঁচানোর জন্যে আমার মা আসবে। আমার মা হয়তো বাঁচিয়ে দেবে আমাকে, কিন্তু তোকে, তোর তো মা নেই, তোকে কি বাঁচাবে? ফলে তুই ভালো জামাটা পর, তুই আমার জামাটা পর। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে।
তাহলে বাবা যখনই মারতে গেছে অমৃত গিয়ে মায়ের পেছনে লুকিয়ে পড়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে। মায়ের কাছে লুকিয়েছে, মাও 2-4 থাপ্পড় দিয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে তা কিছুই নয়। বাবার ভারী হাতের মার, পরিশ্রম করা হাতের মার, সেই ভারী হাতের মারের কাছে মায়ের 2-4 থাপ্পড় কিছুই নয়। ফলে মায়ের কাছে লুকিয়েও বারবার কিন্তু বেঁচে গেছে। এটাকে লক্ষ্য করেছে, ইসাব লক্ষ্য করেছে। ফলে জামা অদল বদল করাই যায়। ইসাব খুব ইতস্তত করছে, ইসাব কিন্তু একটু ইতস্তত করছে যে সত্যি এইভাবে কি উচিত হবে জামা অদল বদল করা, একটু বেশ কুণ্ঠাবোধ করছে। এমন সময় সে খুব কাছাকাছি কাউকে কাশতে শুনলো। তখনই ওরা ঝটাপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে একবার নিঃশব্দে যে যার বাড়ি থেকে চলে। তার কাশতে শুনে কেউ এসে পড়বে রে বাবা, যা হয় হবে, এই বলে জামা অদল বদল করে যে যার বাড়ি থেকে ধীরে সুস্থে চলে গেল। এমন ভাবে গেল কেউ বুঝতেই পারবে না যে কি ঘটেছে। ভয়ে অমৃতের বুক ডিপ ডিপ করছিল, তাই তো? অমৃত ছেঁড়া জামা পরে বাড়ি গেছে, ইসাবকে ভালো তার জামাটা দিয়ে দিয়েছে, ইসাব পরে বাড়ি গেছে। কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির দিন। বাইরে বেরোলে তো হতেই পারে ধস্তাধস্তি, বলাই আছে। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। হোলির দিনে কিন্তু এটা বাইরে বেরোলে মেনে নিতে হবে, টানা হেঁচড়া ধস্তাধস্তি করা হয় রং মাখানোর জন্য, বা কি করা যাবে আর। দিনটা হোলির, পরে ভাগ্য ভালো। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, কিন্তু গুরু কোচকালেন, কিন্তু মাফ করে দিলেন। যাক, মা তাকে ক্ষমা করে দিয়েছে। একটা ছুঁচসুতো নিয়ে জামাটা রিপু করে দিলেন, ছেঁড়া জামাটাকে সেলাই করে দিলেন। কে? ছুঁচসুতো দিয়ে কাপড়টাকে, এই ছুঁচসুতো দিয়ে জামা কাপড়ের যে সংস্কার মানে সেলাই করে দেয়, এটাকে বলা হয়তো রিপু করে দিলেন অমৃতের মা। এতে দুজনেরই ভয় কেটে গেল। তাহলে ওদিকে ইসাব ভালো জামা পরে বাড়ি গেছে, বেঁচে গেল, এদিকে বাড়িতে এলো, কিন্তু মা মাফ করে দিল, কারণ দিনটা হোলির, জামা সেলাই করে দেওয়া হয়েছে। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা রীতি বা রেওয়াজ বলতে পারা যায়, হোলির দিনে হয়ে থাকে বাজি পোড়ানো আর বুড়ির বাড়ি পোড়ানো। এই অনুষ্ঠানটাকে দেখতে গেল কে না, অমৃত আর ইসাব হাত ধরাধরি করে গেল। তখন কিন্তু দুজনে গায়ে একই জামা তো সেলাই হয়ে গেছে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বললো, তোরা অদল বদল করেছিস, তাই তো, তোরা দুজন জামা অদল বদল করেছিস। এরা ছেলেরা করে, এটা কিছু সূত্র ধরে তার বন্ধুদের ভয় দেখানো। তা কি হলো, সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল ওদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। ছেলেরা খেপাতে ভালোবাসে, হ্যাঁ, তো বন্ধুদেরকে ভয় পাওয়াচ্ছে, খেপাচ্ছে, যে অদল বদল করে অমৃত আর ইসাবের পেছনে যেতে লাগলো। আর ওরাও সরে পড়তে চাইলো, ওরাও ওই স্থানটা পরিত্যাগ করতে চাইলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে ওরা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। বাড়ির দিকে ছুটে পালাই, কারণ বাবা জেনে ফেললে মুশকিল হবে। ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। ইসাবের বাবা বাড়ির যে সামনের দাওয়া অর্থাৎ দুয়ার, তার কাছে খাটিয়ায় বসে কি করছে? খাটিয়া মানে হচ্ছে, দাওয়া মানে হচ্ছে বারান্দা বা রোয়াক, আর খাটিয়া হচ্ছে দড়ি বা বাঁশ দিয়ে তৈরি যে হালকা খাট বিশেষ। সে খাটিয়ায় বসে হুঁকো কাটছিলেন। কে না, ইসাবের বাবা। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? তাই তো, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? কে বলেছে? ইসাবের বাবা। আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো। এবার কি হয়েছে দেখো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। তাহলে বুঝে গেছে যে ইসাবের বাবা এইভাবে তো ভালোবাসার ভান করে না, কখনো ভালোবাসা দেখায় না, তাহলে ভান করছে মনে হচ্ছে ভালোবাসা। কেন কাছে ডাকছে? নিশ্চয়ই জেনে গেছে জামা অদল বদলের কথা। ইসাবের বাবা পাঠান,
উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এতক্ষণে আমরা জানলাম অমৃতের বয়স হচ্ছে 10 বছর, অমৃত হিসাবের বয়স 10 বছর। 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, বাহালি বৌদি। বাহালি কার নাম এখানে পাবো আমরা? না, অমৃতের মায়ের নাম হচ্ছে বাহালি, অমৃতের মায়ের নাম বাহালি। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার, অর্থাৎ আজ থেকে আপনার ছেলে অমৃত আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে বললেন, হাসান ভাই। হাসান ভাই কে? হাসান হচ্ছে ইসাবের বাবার নাম হাসান, ইসাবের বাবার নাম হাসান, আর অমৃতের মায়ের নাম হচ্ছে বাহালি। হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? তারা আপনি তো একটা ছেলে হিসাব, তাকেই তো সামলাতে উঠতে পারছেন না, আবার অমৃতকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। আসলে অমৃতের মতো, অমৃত এবং ঈশাব দুজনেই হৃদয়বান ছিল, এবং তাদের যে হৃদয়, মানে ধর্মের প্রাচীরকে ভেঙে দিয়ে তাদের যে হৃদয় বৃত্তি, তাদের যে হৃদয়ের যে জয়, সেটা তো গল্পে আছে। অমৃতের মতো হৃদয়বান ছেলে, এত একজন মানবিক বোধ সম্পন্ন ছেলে যদি সে পায়, তাহলে সে 21টা ছেলেকেও পালন করতে পারে, দুটো ছেলে তো দূরের কথা। কেশি গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। তাহলে যখন গলিতে ঢুকছে জামা বদলাবার জন্যে, ওই অমৃত হিসাব দুই বাড়ির মাঝের যে গলি, সেই গলিতে যখন ঢুকতে যাচ্ছিল অমৃত হিসাব, তখন কিন্তু তাদেরকে অনুসরণ করেছিল, ফলো করেছিল হিসাবের বাবা। কি বললেন না, যে ওরা দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। যেহেতু গল্পটা বলছে যে এই দুটো ছেলে কি করেছিল, পাড়াপড়শিও এসে থেমে গেছে, গল্পটা শুনছে। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলানোর গল্পটা বললেন, তাই তো? জামাটা বদলানো হচ্ছিল, কি কি বলা হচ্ছিল কথা, সেগুলো অল্প কথায় বললেন। আর বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার মা রয়েছে। তাহলে দেখো, ঈশাবের বাবা যে জায়গাটা ধরাতে চাইলেন, সেটা হচ্ছে জামা বদলানো ঠিক আছে, কিন্তু অমৃতের মুখে এই যে কথাটা, যে আমাকে যখন মারা হবে, আমার বাবাকে সামলানোর জন্যে, বাবাকে রোখার জন্য আমার মা আছে, কিন্তু তোর তো নেই, বলে তুই জামাটা পর। এই যে কথাটা, আমার তো মা আছে, এই কথাটা ঈশাবের বাবার খুব ভালো লেগেছে। সজল চোখে পাঠান বললেন, অর্থাৎ ঈশাবের বাবা বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। তাই তো? এই জায়গাটা থেকে যেন একটা দিকে যেতে চাইছেন গল্পকার, সেটা হচ্ছে যে মা, এই যে বলতে বেশিক্ষণ সময় লাগে না, মা এই শব্দটা, কিন্তু মায়েদের যে জীবনে অবদান, বা আমরা বলতে পারি সংসারে মায়ের যে কতখানি মূল্য, সেটা কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে, বা একটা সন্তানের কাছে একটা মায়ের যে কতটা মূল্য, সেটা কিন্তু এখানে বুঝিয়ে দিলেন গল্পকারী ইঙ্গিতে। পাশাপাশি আরেকটা কথা, বদলে দেওয়ার ক্ষেত্রে, না বদলে দেওয়ার ক্ষেত্রে আমি আলোচনায় আসবো, সেটা যখন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাকে বদলে দিয়েছে কে? না অমৃতের এই কথাটা, যে আমার তো মা রয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। তো সংসারে মায়ের অবস্থান যে কতটা খাঁটি, ভালোবাসা, মায়ের ভালোবাসা যে কতটা খাঁটি হতে পারে, সেটা আমাকে বুঝিয়েছে। এবং ও বুঝিয়েছে যে হয়তো আমাকেও মায়ের ভালোবাসাটা দেওয়া উচিত ছিল ঈশাবকে। এই ঈশাবের বাবার যেন একটা, বলতে পারি তার অভিমত, মত। তারপর কি হলো? অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাই তো? অমৃত এবং ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শির বুক ভরে গেল, সবার বুক। ইতিমধ্যে ছেলের দল বাজি পোড়ানো আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল।
বুড়ি আর বাজি পোড়ানো হচ্ছিল, বুড়ি বাড়ি পোড়ানো আর বাজি পোড়ানো হচ্ছিল, সেখান থেকে ফিরছিল। তারা ঈশাব আর অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই, অদল বদল। আবার বলতে শুরু করেছে। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না। এবার কিন্তু আর অমৃত আর ঈশাবের কোনো খারাপ সেইভাবে লাগলো না, মানে প্রস্তুত হয়নি এমন, মানে শুনতে বাজে লাগছে, ভালো লাগছে না, কিন্তু নয়, ভয় লাগছে। আর অপ্রস্তুতের মধ্যে নেই। কেন নেই না, বরঞ্চ অদল বদল বলাতে ওদের ভালোই লাগলো, কারণ বাড়ির লোক তো সবাই ব্যাপারটা মেনে নিয়েছে, সবাই তো বলছে যে এরা খুব ভালো করেছে। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গিয়ে উঠল। গ্রাম প্রধানের কানেও চলে গেছে যে এই অদল বদলের ঘটনা, যেটা গ্রামে ঘটে গেছে অমৃত ঈশাবকে নিয়ে যে গল্প। উনি ঘোষণা করলেন আজ থেকে অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমি আলোচনায় আসবো, যে গ্রাম প্রধানের এই যে কথাটা, অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলবো, এই কথাটা বলার মধ্যে দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন, এটা কিন্তু আমরা আলোচনায় আসবো। অদল বদল দুই নামকরণ করা হয়ে গেল। ছেলেরা খুশি হলো খুব। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হতে লাগলো। যেন প্রাণের জয়গান হলো, যেন হৃদয়ের জয়গান হলো, যেন মানবিক বোধের জয়গান হলো, যেন বন্ধুত্বের জয়গান হলো, যেন ধর্মীয় গোড়ামি সাম্প্রদায়িকতাকে ভেঙে দিয়ে হৃদয়ের জয় হলো। এই গল্প সমস্ত আকাশ বাতাস জুড়ে অমৃত আর ঈশাব অদল বদল, অদল বদল, এই যে আওয়াজ, সেটা গোটা আকাশ মুখে থাকতে থাকে। এই হচ্ছে গল্পটা। খুব সহজ গল্প, কিন্তু খুব সুন্দর গল্প, আর এটা খুব ভালো বার্তা আছে এই গল্পের মধ্যে। হ্যাঁ, আমরা এবার সরাসরি এটা তর্জমা করেছেন, আমি বলে দিয়েছি, আরেকবার বলছি, অর্ককুসুম দত্তগুপ্ত। আমরা এবার আলোচনায় আসি কিছু প্রশ্নে। ওরা, আমি যে প্রথমে কিছু বলে দিই যে কোন কোন প্রশ্নগুলোকে আমরা একটু ধরে নেব যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্য সালের প্রশ্ন একটু দেখবে। এখানে যে যে প্রশ্নগুলো শর্ট কোশ্চেনের মধ্যে, যে অমৃত আর ঈশাবের মধ্যে কি কি মিল ছিল, এটা একটা প্রশ্ন। আচ্ছা, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো, এটা একটা প্রশ্ন। তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ঈশাব বা অমৃত কেন বাড়ির দিকে ছুটছিল, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে এই যে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেললো, অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই অমৃত হিসাবে জামা অদল বদলের যে কাহিনী, সেটা জানার পর কি ঘটলো। আচ্ছা, এই বলে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো, এটাও একটা প্রশ্ন। খোলা মাঠে আনার পর কি ঘটেছিল। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, কে কি কারণে অমৃতকে জড়িয়ে ধরলেন। খুব সহজ প্রশ্ন, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, হ্যাঁ, কেন সে লড়াই করতে চাইছে না, এটা প্রশ্ন। অমৃত আর ঈশাব রণভূমি ত্যাগ করলো কেন, এটার প্রশ্ন। ও আবার শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কি শিখিয়েছিল, এটা একটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, কোন গল্প শুনে কাদের বুক ভরে গেল। খুব সহজ সহজ প্রশ্ন, তোমরা উত্তর করতে পারবে। যেটা বলার বিষয়, অমৃত এবং ভালোবাসার, এই অমৃত এবং ঈশাবের যে ভালোবাসা এবং প্রকৃত বন্ধু কিভাবে গল্পে ফুটে উঠেছে, কোনো অসুবিধা হবে না, লিখতে পারবে। আমি যে বিষয়টার দিকে ইঙ্গিত করতে চাইছি, যে অদল বদল গল্পে হিন্দু মুসলমান পারস্পরিক যে সম্প্রীতির পরিচয়, এটা নিশ্চয়ই পারবে, অসুবিধা হবে না। আরেকটা হচ্ছে অমৃত সত্যের বাবা মাকে খুব জ্বালিয়েছিল, কিভাবে জ্বালিয়েছিল জামা পাওয়ার জন্য, এটা একটা প্রশ্ন। অদল বদল গল্পের নামকরণ কতটা সার্থক, নামকরণ কিন্তু খুবই সার্থক। আমরা দুটো পার্টে যদি দেখি যে সত্যি এখানে জামা অদল বদলের, আমি ছোট করে বলছি, জামা অদল বদলের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়েছে, ফলে বোঝা যাচ্ছে যে একটা বিষয় কেন্দ্রিক এটা নামকরণ। কিন্তু
গল্পের মধ্যে একটা ব্যঞ্জনা আছে। কি সেই ব্যঞ্জনা? না, এই যে অদল বদল বলে যখন তাদেরকে পাড়ার ছেলেরা খেপাচ্ছিল, কথাটা গ্রাম প্রধানের কানে গেল, তো গ্রাম প্রধান শুধুমাত্র অদল বদলের ব্যাপারটা একটা ছোট ব্যাপার হিসেবে দেখলেন না, তিনি তো যথেষ্ট বুদ্ধিমান, সেই জন্যই তো তিনি গ্রাম প্রধান। তার বিবেচনা বোধ একটা নতুন অর্থ খুঁজে পেলেন। কি সেই অর্থ? না, তিনি বললেন যে তিনি বুঝতে পারলেন এটা শুধু জামা বদলের ব্যাপার নয়, প্রগাঢ় বন্ধু প্রীতিকে ছাপিয়ে গেছে পরিশুদ্ধ মানবিক বোধ। হিসাবের মা নেই, অমৃতের এই অনুভব সমগ্র গল্পটিকে একটা সত্য তীর্থে যেন স্থাপন করলো, একটা সত্য তীর্থ, সত্যের তীর্থ। এই কথাটা, হিসাব তত্ত্ব মানেই আমার তো আছে এই কথাটা। অন্যদিকে দুজনের বন্ধুত্ব ধর্মের প্রাচীরকে ভেঙে দিল। আর যদি আমরা বলি যে রাম রহিম আল্লাহ হরি এইসব উচ্চারণ করতে পারি, একইভাবে আমরা অমৃত হিসাব না বলে অদল বদল বললে ক্ষতি কি হবে? তাহলে অমৃত হিসাবের জায়গায় অদল বদল বলে দিলাম, যেভাবে আমরা বলি রাম রহিম আল্লাহ হরি, তাহলে ধর্মীয় গোড়ামি ভেঙে গেল। আমরা ধন্যবাদ জানাতে পারি গ্রাম প্রধানকে, সত্যি তার বিবেচনা করব। আর ফলে বলতে পারি যে অদল বদল এই গল্পের নামকরণ কিন্তু বিষয়ের দিক থেকে, ব্যঞ্জনার দিক থেকেও সার্থক। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এই যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে বন্ধুত্বের ক্ষেত্রে কখনোই ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র এইগুলো ভেদগুলো কখনোই বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই উপলব্ধি আমাদের বাস্তবে থাকলেও বাস্তবে তার প্রয়োগ চোখে পড়ে না বলে মানুষ সন্দিহান থাকে, তাই তো? আমরা সবসময় সন্দেহ করি, কিন্তু আসলে এগুলো কখনোই থাকা উচিত নয় বন্ধুত্বের ক্ষেত্রে। ধর্ম, বর্ণ, ধনী, এই দরিদ্র, এইগুলো। ইসাবের বাবা নিজের চোখে এক অপূর্ব দৃশ্য দেখেছিল, এই দুজনের জামা বদলের যে দৃশ্য। অমৃতের অনুভব সত্যিই পবিত্র হৃদয়ের অভিব্যক্তি, এবং এক অল্পবয়স্ক কিশোরের এই যে হৃদয়বৃত্তি, তাতে একদম কোনো কলঙ্ক নেই, সেই নিষ্কলুষ হৃদয়বৃত্তি তাকে অবাক করেছে। নিজের প্রতিবেশীদেরকেও তিনি সেই অবাক হওয়ার ঘটনার কথা জানিয়েছেন। হয়তো ইসাবের বাবার মনে সাম্প্রদায়িকতার আভাস কোথাও উঁকি দিয়েছিল পরিস্থিতি অনুসারে, কিন্তু ইসাবের জবাব তার উপলব্ধিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে সংসারে যে মায়ের গুরুত্ব, মায়ের ভালোবাসা যে কতটা খাঁটি, সংসারে মায়ের যে কতখানি মূল্য, তাও অমৃতই যেন ইসাবের বাবাকে শিখিয়ে দিয়েছে। ফলে আমরা বলতে পারি যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এটা কিন্তু বলার এই দুটো কারণকে ব্যাখ্যা করে লিখতে হবে। তোমরা অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা হচ্ছে, খুবই সহজ একটা ব্যাপার, কোনো অসুবিধা হবে না। সবই তোমরা, প্রশ্নগুলো খুবই সহজ, যে কোনো আলোচনার বইতে পেয়ে যেতে পারো। আচ্ছা, এই মোটামুটি প্রশ্ন। যে প্রশ্নটা নামকরণে একটু গুরুত্ব দেবে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কেন কাঠ হলো? খুব সহজ প্রশ্ন। গ্রাম প্রধান অমৃতের ও হিসাবের নাম অদল বদল ঘোষণা করার পেছনে যে কারণ ছিল, সেই কারণ আলোচনা করো, এটা একটা প্রশ্ন। আর অদল বদল গল্পে অমৃত হিসাবের যে ভালোবাসা এবং প্রকৃত বন্ধু প্রীতি ফুটে উঠেছে, তা আলোচনা করো। এই মোটামুটি প্রশ্নগুলো দেখলেই, ঠিক আছে? খুব ভালো একটি গল্প, তোমরা সবাই বুঝতে পারবে, খুব সহজ গল্প। ভালো করে তোমরা একবার পড়ে নিও, এই ভিডিওটি একবার দেখো, তাহলে অসুবিধা হবে না। প্রশ্নগুলো যে কোনো আলোচনার বইতেই পেয়ে যাবে। প্রশ্নগুলো দেখো আর সালের প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। ধন্যবাদ সকলকে।